আপনারা শুনছেন ভূতের কাহিনী। আসসালামু আলাইকুম, আমি মেঘ আবারও চলে আসলাম একটি নতুন গল্প নিয়ে। তো আপনারা কেউ যদি আমার কাছে যদি গল্প পাঠাতে চান তাহলে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ফেসবুক আইডির নাম হচ্ছে মেঘ, আর হোয়াটসঅ্যাপ নাম্বার 01997895518। আপনারা চাইলে গল্প পাঠাতে পারেন। তো আমি আর বেশি কথা না বলে গল্পটা শুরু করতে চাচ্ছি, ঠিক আমার কাছে গল্পটা যেভাবে এসেছে। হানাবাড়ি পর্ব 2, সতর্কতা কিছুটা ভয়ে ভয়ে। 7টা বিড়াল, হ্যাঁ গুনে গুনে 7টা বিড়ালের মৃতদেহ, কিন্তু ঠিক স্বাভাবিক না মৃত্যুগুলো। কেউ যেন বিড়ালগুলোর দেহ থেকে মস্তক আর লেজ ছিঁড়ে রক্ত সবটুকু চুষে নিয়েছে। একদম ফ্যাকাশে হয়ে আছে মৃতদেহগুলো। কি করতে পারে এই অমানবিক নিষ্ঠুর কাজ? সে কি মানুষ নাকি পিশাচ? আমি ঘুরে তাকালাম বাহাদুর আর রানীর দিকে। এটা ওদের কাজ না নিশ্চিত। এর দুইটা কারণ আছে। প্রথম কারণ, ওরা এমন হিংস্র নয়, বরং ওরা সবকিছু ভয় পায়। খুবই নিরীহ ধরনের ওরা। আর দ্বিতীয় কারণ, বিড়ালগুলোকে দেখলে বোঝাই যাচ্ছে ওদের অনেক আগে মারা হয়েছে। তো মৃত্যু মনে হচ্ছে না। বাহাদুর আর রানী তো এসেছে গতকাল মাত্র, আর রাতে ওরা আমার ঘরে শুয়েছিল ওদের বিছানায়। রানীর শরীর বেশ খারাপ থাকে ইদানিং, ওরা ওই কাজ করতেই পারবে না। বসার ঘরে বসে আছে আমরা সবাই। আমি বেশ শক্ত মনে মেয়ে, সহজেই সবকিছুতে ভয় পাই না, কিন্তু আজকে ওই দৃশ্য আমাকে এতটাই মানসিক যন্ত্রণা দিচ্ছে, আমি স্বাভাবিক থাকতে পারছি না। আম্মা আমাকে জড়িয়ে ধরে বসে আছে। রাফি ও নাফিও বেশ ভয় পেয়েছে। দরজার পাশে বাহাদুর আর রানী বসে কাঁপছে। আব্বা সারা ঘর পায়চারি করছেন। ডায়াবেটিসের জন্য প্রতিদিন ভোরবেলা আব্বা হাঁটতে বের হন। এটা আমার মাথাতেই ছিল না। আব্বা আমাকে ভুলবশত দরজা লাগাতে ভুলে গিয়েছেন বাইরে যাওয়ার সময়। এতে বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারত, যদিও সেই ঘটছে সেটা সামান্য নয়। দরজা খোলা পেয়ে বাহাদুর আর রানীর বাইরে চলে গেল এবং ওই দৃশ্য দেখে ভয় পাচ্ছে। বয়স হচ্ছে আর ভীমরতি হচ্ছে নাকি আপনার? অপরিচিত এলাকার ধারে কাছে মানুষজনও নেই, বাড়িতে এত বড় মেয়ে, আর আপনি দরজা খুলে রেখে বাইরে চলে গেলেন কোন আক্কেলে? আর আপনি বললেন নতুন কি একটা কাজ নাকি শেষের পথে, কবে যাবেন সেখানে? এমনিতেই আমাদের এই মফস্বলে এনে ফেলেছেন, তার ওপর 2 দিন যেতে না পারলো এমন একটা দুর্ঘটনা চোখের সামনে। ধারে কাছে মানুষজন তেমন নেই। দিনে যাও একটু মানুষের মুখে দেখা যায়, সন্ধ্যা হতে না হতে সব একদম নিস্তব্ধ পুরী। এখানে আমার আর একটা দিনও থাকতে ইচ্ছা করছে না। বাবা তখন কাছামাছি হয়ে বলল, ভুল হয়েছে আমার, আর কখনো এমন ভুল হবে না। আমি একটা জিনিস ভাবছি, এতগুলো বিড়াল বাড়ির মধ্যে এলো কোথা থেকে? আমি তো এই কয়েকদিনের মধ্যে কোনো বিড়াল দেখিনি। রাফি নাফি তোরা কি দেখছিস? ওরা মাথা নাড়ালো, দেখিনি। আব্বা আমার দিকে তাকিয়ে বললেন, বাহাদুর আর রানী কি এমন কাজ করতে পারে? কি মনে হয় তোর? আমি ভ্রু কুচিয়ে আব্বার দিকে তাকিয়ে বলি, আব্বা আপনি কি ওদের নতুন দেখছেন? ওরা এমন করতে পারে আদৌ? বিড়াল মেরে ফেলা তো দূরের কথা, ওরা তো সব উল্টো ভয় পায় সব কিছুই। তখন বাবা বলে ওঠে, না মানে আমি বলছিলাম রানী তো সন্তান সম্ভবা, হয়তো এমন কিছু করতে ইচ্ছে করছে তার। তখন আমি কোনো কথা বললাম না। আব্বা নিজেও জানেন এটা কোনো সাধারণ ব্যাপার নয়, শুধু শুধু এগুলো বলছেন। আমি চোখ বন্ধ করে সোফার উপর শুয়ে পড়লাম। যতই চোখ বন্ধ করছি ওই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে। কি করতে পারে এই কাজ? আচ্ছা আবু মিয়া কি জানতে পারে এই বিড়ালগুলো কোথা থেকে এসেছে বাড়ির মধ্যে, আর কিভাবে বা এদের মৃত্যু হলো? তিনি তো সারা রাত গেটে পাহারা দেন, কিছু কি তার চোখে পড়েনি? আমি ঠিক করলাম আজ উনি আসলে এই বিষয়ে জিজ্ঞেস করব ওনাকে, নিশ্চয়ই উত্তর পাবো। ভিতর ভিতর অস্থির হয়ে উঠলাম আমি রহস্যটা জানার জন্য। আস্তে আস্তে গভীর ঘুমিয়ে তলিয়ে যেতে থাকলাম। আম্মার মৃত্যু গলায় আওয়াজ শোনা যাচ্ছেন। তিনি আব্বাকে বলছেন, যত তাড়াতাড়ি সম্ভব নতুন কোয়ার্টারে যাওয়ার ব্যবস্থা করেন, এখানে আমার একদম ভালো লাগছে না। আব্বা উত্তরে বললেন, আমি শুনতে পেলাম না।
মনে হচ্ছে কতকাল আমি ঘুমাই না। গভীর ঘুমে ঢলে পড়লাম আমি। যখন ঘুম ভাঙে তখন প্রায় সন্ধ্যা। এতটা ঘুমিয়েছি আমি, কেউ ডাকেনি আমাকে। সোফাতে ঘুমিয়ে পড়েছিলাম, আমার মাথাটা ঝিমঝিম করছে। সোফার হাতল ধরে উঠে বসলাম, ঘুমের আগের সবকিছু মনে করতে লাগলাম। সকালে উঠে বাহাদুর আর রানীকে দেখতে না পাওয়া, দরজা খোলা, তারপর ওদের কান্নার আওয়াজ, এরপর ওই দৃশ্য। আমি শিউরে উঠে হালকা গুঙানি দিয়ে উঠলাম। শব্দ শুনে আম্মা হন্তদন্ত হয়ে কাছে আসলেন আমার। রাফি নাফিও মায়ের পিছু পিছু এলো। কি হয়েছে মা, স্বপ্ন দেখছিস কোনো? আমার চোখে ভয়। আম্মা, এত সময় আমি ঘুমিয়ে পড়েছি, আমাকে ডাকনি কেন? সকাল থেকে ঘুমিয়েছিলাম, সন্ধ্যা 7:30 বেজে গেছে, তাও ডাকনি কেন আমাকে? আম্মা চোখ গোল গোল করে আমার দিকে তাকিয়ে থাকলেন, বিশ্রামময় তার মুখে। হতবাক হয়ে বললেন, কি বলছিস তুই? তুই তো দুপুরে খাওয়া দাওয়া করলি আমাদের সাথে, তারপর বললি তোর ঘুম পাচ্ছে খুব, তোকে যেন আমরা না ডাকি একদম। এরপর সোফায় এসে শুয়ে পড়লি। আমি এত করে বললাম ঘরে যেয়ে ঘুমাতে, তুই কোনো কথা শুনলি না। কি হয়েছে তোর মা, শরীর ভালো আছে তো? আম্মার কথা শুনে আমি ছিটকে সরে বসলাম। কি বলছো আম্মা এসব? আমি কখন উঠলাম? কি হচ্ছে আমার সাথে এগুলো? ঘুমের ঘরে এত কিছু করলাম যা টেরও পেলাম না। এত গভীর ঘুম তো আমার কখনো হয় না। আমি বিড়বিড় করে বললাম, আম্মা, বাহাদুর আর রানী কোথায়? কেমন আছে ওরা এখন? খাওয়া দাওয়া করছে? হ্যাঁ, ওরা ভালো আছে। তুই চিন্তা করিস না। আমাকে বল, তোর কোথায় খারাপ লাগছে? তোর আব্বাকে ফোন দিব তাড়াতাড়ি বাড়ি ফিরে তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে? না, আমি ঠিক হয়ে আছি। হয়তো সকালের ঘটনায় নিজেকে স্বাভাবিক মনে করতে পারছি না এখনো, একটু সময় লাগবে। আর একটা কথা, আবু চাচা কি এসেছে আম্মা? আম্মা ভুরু কুচিয়ে বললেন, আবু মিয়াকে দিয়ে কি কাজ তোর? সে আসলো কি না তা দিয়ে তোর কি? একটু দরকার আছে ওনার সাথে। একটা কথা ভালো করে শুনে রাখ তিথি, সব কিছুতেই নিজেকে জড়াস না। খুব তাড়াতাড়ি এই পুরো বাড়ি ছাড়বো আমরা। ততদিনে পড়াশোনা বাদে আর কোনো দিকে মাথা ঘামাবি না তুই। এই বলে রাখলাম। আমি আম্মাকে আশ্বস্ত করলাম নিজের কোনো ক্ষতি করে কিছুই করব না আমি। কিন্তু আজ আমার আবু মিয়ার সাথে কথা বলতেই হবে। আম্মা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে একটু ছোট দীর্ঘ শ্বাস ফেলে উঠে চলে গেলেন। আবু চাচার ঘরের সামনে এসে দরজা ঠোকা দিলাম। কেমন যেন অস্থির হচ্ছে। এর আগে ওনার ঘরের সামনে আসিনি আমি, প্রয়োজনও হয়নি। আজ ইচ্ছা করছে না, কিন্তু রহস্য সমাধান না হওয়া পর্যন্ত আমি অস্থির থেকেই যাব। ঠক করে দরজা খোলার আওয়াজে আশ্চর্য হয়ে দাঁড়াই আমি। ঘরের মধ্যে কি ঘুটঘুটে অন্ধকার রে বাবা! ছোট একটা মোমবাতি টিম টিম করে জ্বলছে শুধু। ইলেকট্রনিক সিটি তো আছে, উনি এত অন্ধকার ঘরে বসে আছেন কেন? একই মা জননী, আপনি এখানে? আবু চাচা চমকে গিয়েছে। এতটা চমকানে কি আছে? একটু কথা বলতাম চাচা আপনার সাথে। ভিতরে এসে বসো মা। আমি শিউরে উঠে কিছুটা পিছিয়ে গেলাম। না না চাচা, বাইরে থাকি আমি। আপনার ঘরে অন্ধকার কেন এমন? নাক দিয়ে ঘর করে একটা শব্দ করলেন উনি। আসলে মা, আমার না আলো সহ্য হয় না। তাই কি বলতে এসেছেন বলে যান। আমি মনে মনে বিরক্ত হলাম। আমি চলে যাব না তো কি এখানে থাকবো? চাচা বলছিলাম, গতকাল কি আপনি কোনো বিড়াল দেখেছেন বাড়ির মধ্যে, কোনো 7টা বিড়াল? চোখ লাল করে আমার দিকে তাকালেন আবু চাচা। হালকা অন্ধকারে ওই চোখ দেখে কিছুটা ভয় পেয়ে যাই আমি। আমি সহজে ভয় পাই না, কিন্তু আজ যেন অল্পতে বড্ড ভয় ভয় করছে আমার। আসলে মা, আমি কোনো বিড়াল দেখিনি। কুত্তা বেলায় পালা নিষেধ এই বাড়ির মধ্যে। আপনারও 2টা কুত্তাও কি এখানে এনেছেন? এবার বেশ রাগ হলো আমার। সামান্য কি একটা এত মেজাজ হবে কেন? নিজেকে যেন এই কোয়ার্টারের মালিক ভেবে বসে আছে। আমি কিছুটা স্বরের সাথে বললাম, ওদের ছেড়ে আমি বেশি দিন থাকতে পারি না। ওদের মধ্যে একজন অসুস্থ। আমি ওদের কোথায় রাখবো এখন? ওরা তো আপনার মতো কোনো ক্ষতি করে না, নিজেদের মতো থাকে। আর তাছাড়া বেশি দিন তো আর নাই, আমরা এখানে থেকে চলে যাব খুব তাড়াতাড়ি। আর সে কয়দিন আমার সাথেই এখানে থাকবে। এতে কার কি সমস্যা হবে না হবে আমার দেখার দরকার নাই। আমি ওনাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধূপধাপ করে সিঁড়ি ভেঙে উপরে উঠে আসলাম। পিছনে তাকাইনি, তবে আমার মনে হচ্ছে এক জোড়া লাল রাগী চোখ আমার যাওয়ার পথে তাকিয়ে আছে। মেজাজটা আরো বড্ড করা হয়ে আছে। তুই এই কোয়ার্টারের কেয়ারটেকার, তোর কাজ পাহারা দেওয়া। তুই এত কথা বলবি কেন? তেমন যদি কোনো বিধি নিষেধ থাকতো আব্বার অফিসে থেকে মানা করে দিত। যেহেতু আমরা অফিস থেকে কোয়ার্টার পেয়েছি, রেগে শরীরে জ্বলে যাচ্ছে আমার। আর কিভাবে বলবো উনি যে বিড়াল দেখেনি কাল? 7টা বিড়াল বাড়ির মধ্যে ঢুকে গেল আর উনি দেখেননি?
তবে কি উনি পাহারা না দিয়ে নিজের ঘরে বসে ঘুমান? এমন যদি হয় আব্বাকে বলে কমপ্লেন করতে হবে ওনার নামে। আমাকে হুমকি দেওয়া? ভালো মতো বুঝিয়ে দেব আমি ওনাকে আমি কে। এসব ভাবছিলাম আর বারান্দায় পাচারি করছিলাম। আজ সারাদিনটা বাহাদুর আর রানীর সাথে আমার সময় কাটানো হয়নি। ওরা যেন কেমন ভয় মিটে আসে কালকে থেকে। বড্ড খারাপ লাগছে ওদের জন্য আমার। সবে নিজের ঘরে এসে বসেছি, বাহাদুর আর রানী ঘুমিয়ে গেছে। ওদের মাথায় হাত বুলিয়ে দিলাম খানিকক্ষণ। এরপর উঠে একটু পড়তে বসলাম। পরীক্ষার সময় এগিয়ে এসেছে, অথচ কিছুই তেমন পড়া হচ্ছে না। আজ সারাদিন এত ঘুমিয়েছি, চাইলে 2 দিন না ঘুমালেও চলবে। তাই ভাবলাম সময়টাও কাজে লাগে। কতক্ষণ পড়েছিলাম জানি না, বইয়ের মধ্যে ডুবে গিয়েছিলাম প্রায়। ঠিক এমন সময় হঠাৎ একটা বিশ্রীময় গন্ধ আমার নাড়ি ভরে উল্টাপাল্টা করে দেওয়ার উপক্রম হলো। এমন বাজে গন্ধ কোথা থেকে আছে? দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা পোড়ালে যেমন গন্ধ হয় অনেকটা তেমন, কিন্তু এর থেকেও বেশি তীব্র। আমি ঝট করে উঠে দাঁড়ালাম। ঘড়িতে সময় দেখলাম রাত 2টা প্রায় 30 মিনিট বাজে। এই অসময়ে এমন বাজে গন্ধ কোথা থেকে আসতে পারে? এইসব আকাশ পাতাল ভাবছিলাম। কি করবো বুঝে উঠতে পারছি না। ঠিক এমন সময় আমাদের মেন গেটে ক্যাচ ক্যাচ আওয়াজ শুনে কেঁপে উঠলাম আমি। এত রাতে গেট খুলছে কে? আবু মিয়া নাকি আর কেউ? ঠিক করলাম সব লাইট অফ করে দিয়ে বারান্দায় যেয়ে দাঁড়াবো। আস্তে আস্তে পা ফেলে বারান্দায় এসে দাঁড়ালাম আমি। বাইরে ঘুটঘুটে অন্ধকার। আজকে অমাবস্যা, এত অন্ধকার কেন? আমি বারান্দার রেলিং ধরে নিচতলায় দেখার চেষ্টা করলাম। অন্ধকারটা কিছুটা চোখের সামনে এলো। আমি অদ্ভুত একটা দৃশ্য দেখলাম। আমার হাত পা কাঁপছে থরথর করে। আবু চাচা মানুষটাকে আসলে কে? এদের সাথে সম্পর্ক কি তার? মিথিলা জাহানাম নিভা। গল্পটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। এই বলে আমার পুরো গল্প শেষ করলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন। তো আমি আর বেশি কথা না বলে আমি পরবর্তী গল্প শুরু করতে চাচ্ছি। বন্ধু বান্ধব একসাথে বেড়াতে এসেছি। সেমিস্টার ব্রেক চলছে। বেড়াতে এসেছি বান্ধবী ঈশিতার গ্রামের বাড়িতে। সেই এক বিশাল বড় বাড়ি। আগে নাকি এটা জমিদার বাড়ি ছিল, দেখেও তাই মনে হয়। সারাদিন হইচই করে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর পা গুটিয়ে ঈশিতার বাগানে গিয়ে পাটি বিছানায় বসলাম আমরা। আমি ঈশিতা, অয়ন, কণিকা, পাবেল আর রাতুল। আমরা এই 6 জন। আর সাথে রইলেন ঈশিতার বাবা মা আর দাদা দাদি। শুনশান নীরবতা চারিদিকে, মাঝে মধ্যে ঝিঝির পোকার ডাক। এইরকম একটা পরিবেশের গল্পের বিষয় শুরুতে যাই হোক না কেন, তাই এক সময় গিয়ে ভূত প্রেতের গল্পতে শেষ হয়। অয়ন তখন দাদুকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদু, আপনারা তো সবাই ঢাকাতে থাকেন, এখানে দেখাশোনা করে ক্যারেক্টারকে, এখানে এসে কখনো ভূত প্রেতের ব্যাপারটা শোনেননি? দাদু তখন হেসে বলল, না রে দাদু ভাই, এখানে এসব নেই। কেন, তুমি কখনো দেখেছো নাকি? অয়ন প্রবেল বেগে মাথা নেড়িয়ে বলল, না। এরপর আমার দিকে তাকিয়ে, তবে তরু দেখেছে তাই না তরু? আমি হেসে কথাটি কাটিয়ে দিতে চাই, কিন্তু সবাই হৈ হৈ করে ওঠে। পাবেল বলল, তরু তুই কি বলছিস তোদের পরিবারে এই ধরনের ঘটনা ঘটেছিল? কিন্তু ঘটনাটা হাজার জোরাজোরি করা সত্ত্বেও তুই বলিসনি কেন? আজ তোর কোনো ছাড় নেই। আমি মলিন হেসে বলি, বাদ দে না এসব, আমরা তো বেশ অন্য বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আবার এসবে কেন? রাতুল বলে, আরে এখানে তো আরও 4 জন নতুন আছে। ঈশিতা বলল, রাতের বেলা এরকম ভূতের পরিবেশে আরও ইন্টারেস্টিং হবে। আর এখানে দাদা দাদি আছেন, অন্যরা নিশ্চয় এর কোনো ব্যাখ্যা দিতে পারবেন। বল না দিদি ভাই, সবাই এত করে বলছে। ঈশিতার বাবা মাও চাপাচাপি করছিল। এত জোরাজোরির পর না বললে বেদবি হয়। সব শেষে আমি বলতে বাধ্য হই, তো ঘটনাটি তোর যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই এখন পড়ছি। ঢাকায় আমাদের যৌথ পরিবার। যখনকার কথা বলছি, আমার দাদা দাদি বেঁচে ছিলেন। আমার 4 জন চাচা। আমার ছোট চাচার তখন বিয়ে হয়নি, বাকি সবাই বিবাহিত। সবাই মিলে আমরা তখন 5 জন চাচাতো ভাই বোন ছিলাম। আমি সহ 3 বোন আর 2 ভাই। এর মধ্যে সবচেয়ে বড় অর্ক ভাইয়া, তখন কলেজে পড়তো। আর সবচেয়ে ছোট সেজ কাকার মেয়ে মুনিয়া ক্লাস 4-এ পড়তো। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের বড় বিশাল বাড়িতে আমরা সারাক্ষণই হইচই করছি। আর আমাদের সব কিছুর কেন্দ্রবিন্দু ছিলেন আমার ছোট চাচা। চাচা তখন ভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়েন। আমার 2 জন ফুপ্পু আছেন, 2 জনে বগুড়ায় থাকেন। প্রত্যেক গ্রীষ্মের ছুটিতে নভেম্বর ডিসেম্বর বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পর তাদের নিয়ে ফুপ্পা চলে আসতেন। আমার 3 জন ফুফাতো ভাই বোন। ছোট চাচার মাঝে মধ্যে হুটহাট করে চলে আসতো। খেয়ালে আমরা সবাই মহা উৎসবে যেমন করতাম। আমাদের মাথায় তখন কোনো দুষ্টু বুদ্ধি আসলে, কোনো কথা শেয়ার করার থাকলে আমরা ছোট চাচাকে বলতাম। যাই হোক,
সেবার আমাদের ফাইনাল পরীক্ষা শেষ করে এসেছেন। আমরা সবাই মিলে ছুটোছুটি করছি। এমন সময় সন্ধ্যাবেলা কারেন্ট চলে যায়। দাদু বললেন, সবাই ছাদে চল, আজকে একটা মজা হবে। ছাদে যাওয়া হলো, পাটি বিছিয়ে বসা হলো, সাথে মুড়ি চানাচুর মাখা আর চা। দাদু ঘোষণা করলেন, আজ গল্পের আসর হবে। সবাই গল্প বলবে, যে কোনো বিষয় বলতে পারে, আর যার গল্প সবচেয়ে ভালো হবে তার জন্য বিশাল পুরস্কার। সবাই গল্প বললাম, যার যা ইচ্ছা তাই। আলতু ফালতু গল্প হয়েছিল বেশিরভাগই, কিন্তু সব শেষে ছোট চাচার একটা প্ল্যান চ্যাট করা গল্প বলে তাকে তাক লাগিয়ে দিলেন। তার গল্প কয়েকজন ফ্রেন্ড প্ল্যান চ্যাট করে ভূতকে ডেকে আনায়। দাদু ছোট চাচাকেই বিজয়িতা ঘোষণা করলেন। তবে গিফটটা চাচার একার না, আমাদের সবার জন্যই ছিল। গিফটটা ছিল আমাদের সিলেট ট্রিপ। দাদুর এক বন্ধু সিলেটের চা বাগানের ম্যানেজার ছিলেন। তার সাথে কথা বলে দাদু আমাদের জন্য একটা বাংলো বাড়ি ঠিক করে রেখেছেন। আমরা যাব, 2 দিন থাকবো, চা বাগান দেখবো। সবাই হই হই করে উঠে আনন্দে। আমরা ওই দিন ছোট চাচার সাথে আলোচনায় বসলাম, সিলেটে গিয়ে এমন কি করা যায় যাতে আমাদের ট্রিপটা স্মৃতিময় হয়ে থাকবে। বিভিন্ন আইডিয়া আসলো। এর মধ্যে অর্ক ভাইয়ের প্রস্তাব দেয়, চল আমরাও প্ল্যান চ্যাট করি। আমরাও বেশ শিহরিত বোধ হলাম। ছোট চাচা তো এসব উদ্ভট কাজে এক পায়ে খাড়া, কিন্তু তিনি গম্ভীর মুখে নিষেধ করলেন, না অর্ক, কিছু জিনিস নিয়ে বাড়াবাড়ি করা ভালো না। মানে তুমি বিশ্বাস করে যে প্ল্যান চ্যাট করলে সত্যি ভূত নামবে? না, করি না, কিন্তু তাই বলে আমি সেটা যাচাই করতে যাব না। এরপর আমরা সবাই মিলে ধরলাম, প্লিজ চাচা, প্লিজ। চাচা বললেন, প্ল্যান চ্যাট করার কিছু নিয়ম কানুন আছে, এই জন্য প্ল্যান চ্যাটে বোর্ড লাগে, এমনি এমনি হয় না। এসব আমরা জানি না, না জানলে নাই, আমরা যা জানি তাই করব। মোমবাতি জ্বালিয়ে হাত ধরে বসে আত্মা রাখবো। প্লিজ চাচা, শুধু আমরাই তো, আর তো কেউ না। চাচা অনেক পিড়াপিড়িতে রাজি হলেন, কিন্তু শর্ত দিলেন, বড় কেউ যেন এই খবর না জানে। সিলেটে পৌঁছে আমরা সবাই খুব খুশি। আমরা চা বাগান ঘোরাঘুরি করে দেখলাম, অনেক আদিবাসী মেয়েরা কাজ করছে, কেউ কেউ বাচ্চা পিঠে ঝুলিয়ে। সেখানে আমরা কয়েকজনের সাথে কথা বললাম। একটা মেয়েকে পেলাম, নামটি ছিল তার সিন্ধি। মেয়েটাকে অনেক কথা বলার পর অনেক হাসে, আর ওর হাসিতে কেমন যেন একটা ঝংকার ওঠে। অত্য হাসির মতো লাগতো শুনতে। যাই হোক, আমরা প্রথম 2 দিন ঘুরতে ঘুরতে এক ক্লান্ত হয়ে গেলাম যে প্ল্যান চ্যাট করা হইল না। আমাদের আসার আগের দিন আমরা সবাই খুবই মর্মান্তিক একটা ঘটনা পেলাম, আর সেটা হলো সিন্ধি আত্মহত্যা করেছে। মনটা অসম্ভব খারাপ ছিল। এমন কি হলো যে মেয়েটা আত্মহত্যা করলো? ওর হাসি আড়ালে কি এমন দুঃখ লুকিয়ে ছিল? রাতের বেলা প্ল্যান চ্যাট করবো ঠিক করলাম। আমরা নিয়মকানুন কিছু জানি না, তবে আমাদের কাছে বড়ও ছিল না। আমরা নিজেদের মতন করে চেষ্টা করলাম। ছোট চাচা আর অর্ক ভাইয়া রুমের খাট দুটিকে এক সাইডে সরিয়ে দিয়ে আর আমরা রুমের জায়গাটা নিলাম। এরপর গোল হয়ে বসলাম, লাইট নিভিয়ে ঘর অন্ধকার করে একজন আরেকজনের হাত ধরলাম। আমরা জানি কিছুই হবে না, এটা সিনকোই মজা। তবুও আমরা ভেতরে ভেতরে খুবই উত্তেজনা বোধ করছিলাম। প্রিয়া, আমার ফুফুতো বোন, বলল, কার আত্মা ডাকবো আমরা? আইনস্টাইনের? পাগল নাকি? পরে যদি সূত্র ধরে আমরা না পারি? ছোট চাচা হা হা করে হেসে বললেন, তোদের ভাব দেখে মনে হচ্ছে সত্যি ভূত আসবে। এরকম যেভাবে ইচ্ছা করলে আসে না। আমার চাচাতো ভাই প্রত্যয় বলে, আচ্ছা, আমরা যেহেতু আমাদের মতো করে করছি, তাই ভূত না এসে ভূতের বাচ্চা আসলেও হবে। ছোট চাচা এবার সবাইকে থামিয়ে দিয়ে বলল, আমি পেয়েছি, আমরা ডাকবো সিন্ধির আত্মাকে। তাহলে আমরা জানতে পারবো কেন সে আত্মহত্যা করলো। তোরা সবাই একে অপরে হাত ধরে বসবি, চোখ বন্ধ করে আস্তে আস্তে বলবে, আমাদের আশপাশে যদি সিন্ধির আত্মা থেকে থাকো তাহলে এসো, আমরা আহ্বান করছি তোমায়, তুমি এসো। আমি বললাম, শুনছি প্ল্যান চ্যাটে এভাবে আত্মা ডাকলে তাদের অনেক কষ্ট হয়। গম্ভীর মুখে চাচা বললেন, ঠিকই শুনেছিস, চল শুরু করি তাহলে। আমরা কিছুক্ষণ এভাবে বলার পর ঠিক করে সোনিয়া হেসে ফেলল। ছোট চাচা হই হই করে উঠলেন, আর এভাবেই তো হয় না, মজা নাকি কোনো? অর্ক ভাইয়া হি হি করে হেসে বলে, ওর ওপর ভর করেছে সিন্ধি। এবার ছোট চাচা বললেন, এটা লাস্ট টাইম, আর 10 মিনিট, এরপর সব বন্ধ, ওকে? এরপর আর 5 মিনিট এরকম ডাকার পর হঠাৎ একটা দমকা হাওয়া এলো, আর তৎক্ষণিক মনে হলো আমাদের সার্কেলটা ঠিক মাঝখান থেকে কেউ যেন একদম হুবহু সিন্ধির মতো করে হেসে দিল। সে তৎক্ষণিক ঝংকার তোলার অট্টহাসি। আমরা চমকে তার দিকে তাকিয়ে, মোমবাতিগুলো সব নিভে গেছে। ছোট চাচা ভয় ভয় তো গলায় বললেন, কে? ঘরে একটা ফিসফিস আওয়াজ হলো। অর্ক ভাই এবার বলল, কে করছে এরকম? এবার কে যেন ফ্যাস ফ্যাস গলায় কথা বলে। কিছু ভালো বুঝতে পারছিলাম না, তবে স্পষ্ট কয়েকটা কথা শুনলাম, কষ্ট। কে? কেন ডাকছো? প্রতিশোধ নেব, তোমাদের ভুল, এইভাবে ডাকলে কে? কেন প্রতিশোধ নেব, তোমাদের ভুল, এইভাবে ডাকলে কেন? এরপর আবার সে তৎক্ষণিক হাসে, সিন্ধির অট্ট হাসে।
ছোট চাচা তখন বললেন, এক্ষুনি সবাই হাত ছাড়। আমরা সাথে সাথে হাত ছেড়ে দিই। ছোট চাচা উঠে লাইট জ্বালান। তীব্র আলোয় রুমটা ভরে ওঠে। সবার মুখের ভয় সাদা হয়ে গিয়েছে। মুনিয়া কাঁদো কাঁদো মুখে বলে, কি হলো ছোট চাচা? ছোট চাচা ওকে জড়িয়ে ধরে খুব শক্ত করে বললেন, সবাই সবার ঘরে যা। আমি মাথা নেড়ে বললাম, আমি আর একা একা যেতে পারবো না। সবাই মাথা নাড়ে। কারো আর বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। আমরা সবাই চাচার রুম থেকে বের হই। বারান্দা দিয়ে আমাদের রুমের দিকে হাঁটছে। আমাদের বাংলোটার সামনে একটা অনেক বড় বটগাছ। আমি হঠাৎ সেইখানে তাকিয়ে পাথরের মতো জমে গেলাম। আমি অর্ক ভাইয়ের হাত খামচিয়ে ধরি। আমার দৃষ্টি অনুসরণ করে সে অস্পষ্ট কণ্ঠ বলল, সিন্ধি। সিন্ধি একটা আবছায়া হয়ে সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে, আমাদের হাত ছানিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে যাচ্ছি আর ছোট চাচা আমার মুখ চেপে ধরলেন। কি করছস? সবাইকে তুলে ফেলবি নাকি? সবাই জানলে বাসা থেকে বের করে দেবে। অর্ক ভাইয়া বলে, আর কিছু না বললে ভূতের হাতে প্রাণ যাবে। ছোট চাচা বললেন, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। প্রত্যয় বলে, আমিও দেখছি, এখন চলে গেছে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। প্রত্যয় বলে, আমিও তো দেখেছি, এখন চলে গিয়েছে। তখন আমাদের মাঝে দুইটা দল হলো। এক দল বলল দেখছি, আরেক দল বলল দেখিনি। ছোট চাচা বললেন, ঠিক আছে, তোরা থাক, আমি যাচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে থাকবো, দেখি কি আছে। আমরা সবাই না না করে উঠি। মুনিয়া বলে, যেও না চাচা, সিন্ধি কি বলছে মনে নেই? ও বলছে ওকে ডেকে আমরা ভুল করেছি, ওর কষ্ট হচ্ছিল, ও বলছিল প্রতিশোধ নেবে, যেও না। সোনিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ ও ঠিক বলছে। সিন্ধির কথাগুলো সাজালে এটাই দাঁড়ায়। ছোট চাচা বললেন, তোরা ভুল দেখছিস, আমি যাচ্ছি। ভয়ে এইসব উল্টোপাল্টা দেখছিস। গাছের পাতা নড়ছে, আর কিছুই না, আমি যাচ্ছি। ছোট চাচা কারো কথা না শুনে রওনা হলেন। আমরা ভয়ে সহজারিয়ে দাঁড়িয়ে আছি। ছোট চাচা গাছের নিচে গিয়ে আমাদের দিকে হাত নাড়ালেন। এরপর হঠাৎই অদৃশ্য কিছু একটা শক্ত চাচাকে সাহা করে উপরে উঠিয়ে দ্রম করে নিচে ফেলে দিল। আর ঠিক তৎক্ষণিত আমরা সবাই সেই অট্ট হাসিটা শুনলাম। আমাদের চিৎকার, সবাই উঠে আসে। চাচাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমার ঘটনাটি বলা শেষ হয়। আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে বললাম, সেই থেকে আমার ছোট চাচা হুইল চেয়ারে। চাচার রুমকি চাচির সাথে বিয়ে হয়েছে। তাদের অনেক আগে থেকে রিলেশন ছিল। চাচি রাজি হয়েছে। আমরা এর অনেক ব্যাখ্যা খুঁজেছি, পাইনি। কেউ বিশ্বাস করে করুক, না করে না করুক, আমরা কয়েকজন বিশ্বাস করি এটা একটি অলৌকিক ঘটনা। এতক্ষণ সবাই মনোযোগ দিয়ে শুনছিল। একটা কথাও কেউ বলেনি। ঈশিতার বাবার এবার বলে উঠল, আচ্ছা, এটার অন্য কোনো ব্যাখ্যাও তো থাকতে পারে। আমি মনে হেসে মাথা নেড়ে বললাম, না, নেই। আপনারা সেটা এখনই নিজেই বুঝতে পারবেন। আমার কথা শেষ হওয়ার আগে সেই হাসিটা শোনা গেল। সে রক্তহীন করা তৎক্ষণিক ঝংকার তোলা অট্ট হাসি। ঠিক মাঝখান থেকে সবাই চিৎকার করে ওঠে। কণিকা আমাকে খামচে ধরে। আমি মৃদু হেসে বললাম, এই জন্য আমি এই গল্পটা বলতে চাইনি। এই ঘটনাটার পর থেকে যখনই আমাদের কেউ এই ঘটনাটা বলি, ও কি যেন বুঝে ফেলে, ঠিক উপস্থিত হয়ে যায় যেখানে ওর নাম নেওয়া হয়েছে, সেখানে ওর অস্তিত্ব প্রাণ করতে। এই বলে আমার গল্পটা শেষ করলাম। তো গল্পটা কীরকম হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আপনারা, এবং আপনারা কমেন্টে জানিয়ে দেবেন গল্পগুলো কীরকম হচ্ছে না হচ্ছে। ওয়াও আপু, আপনি একটি অসাধারণ গল্প দিয়েছেন। আশা করি সামনে আপনি আরও ভালো করে গল্প দেওয়ার চেষ্টা করবেন, এই দোয়াটাই করি।